এটা কি বলে কপাল? একটা জিনিস কি জানেন, ক্ষমতা আল্লাহর তরফ থেকে আসে। এখন এটা যার কপালে আছে, এই রাষ্ট্রিকা তার কপালেই পড়ে। বিরোধী দল থেকেও বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় চমক, শ্রেষ্ঠ চমক নিয়ে আসে জামাত ইসলাম। হ্যাঁ, জামাত ক্ষমতা আসতে পারেনি, আল্লাহ হয়তো কবুল করেনি, দুর্বলতা ছিল, এর মধ্যেই কল্যাণ। কিন্তু জামাত এমন ভাবে ক্ষমতা আসবে, জামাতের আমির হয়ে উঠবেন এরদোয়ান। দর্শক, একটা কথা প্রচলিত আছে, দুর্গ যতই শক্তিশালী হোক না কেন, তার দরজাটা কিন্তু ভিতর থেকেই খুলতে হয়। তাহলে এই অসাধ্য সাধন হলো কিভাবে? উত্তরটা শুনলে আপনার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। কারণ এই আঘাতটা আকাশ থেকে আসেনি, এসেছে একদম ঘরের ভিতর থেকে। আর এটাই হলো আসল খেলা, সবটাই হলো ঠান্ডা মাথার দাবার চাল। গত পরশুদিন জামাত ইসলামের আমিরের সাথে চীনের রাষ্ট্রদূত একসাথে হয়ে মিরপুর এলাকায় ফুড প্যাকেট বিতরণ করেছে। এইটাকে কেন্দ্র করে জামাত ইসলাম বিরোধী যারা, বিশেষ করে বাম, প্রগতিশীল এবং বিএনপির ভিতরে যারা ভারতপন্থী, সমালোচনার বন্যা বইয়ে দিয়েছে। যেই দল বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সেই দল ক্ষমতায় যাবে না, গেলেও টিকে থাকতে পারবে না। জুলাই কোনো দর কষাকষির বিরতি না, জুলাই ছিল এবং থাকবে পরাজয় শুরু হয়েছে। ওই বিশ্বাসঘাতকতার দিন থেকে পরাজয় শুরু হয়েছে, জুলাই শেষ হয় নাই। জুলাই বিশ্বাসঘাতক কাউকে ক্ষমা করবে না। ইনকিলাব জিন্দাবাদ। যে জুলাইয়ের কারণে বিএনপি আজ ক্ষমতায়, সেই জুলাই নিয়ে বিএনপি পাটপাড়ি শুরু করেছে। শ্রীলঙ্কা থেকে আসা সালাউদ্দিন আহমেদ জুলাইকে নিয়ে উলটপালট বকা শুরু করেছে। হাসিনার পরিণতি আমরা দেখেছি, বিএনপিকেও আল্লাহ সেই পরিণতি দেখাবে আশা করি। 500 ভাড়া রয়েছে আপনার 599 টাকা। দেশটা তো আরো ধ্বংস দিকে যাচ্ছে, এই সিস্টেম হলে তো আরো দেশ গেছে গা। বাংলাদেশের ইতিহাসে দীর্ঘদিন পর প্রকাশ্যে কোনো মন্ত্রী বেইজ্জতি হলেন। আসলে সম্মান আসে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে। বাসের আশপাশে মন্ত্রী যখন ঘুরছিলেন, তখন মন্ত্রী বাসে উঠে বলেন, আপনাদের সমস্যা কি, চিল্লাচিল্লি করতেছেন কেন? তখন একজন শার্টওয়ালা ব্যক্তি এসে বলে, সমস্যা আপনি নিজেই, কারণ বাসের ভাড়া 3 গুণ 4 গুণ বাড়িয়েছে, আর আপনি প্রকাশ্যে বলতেছেন বাস ভাড়া বেশি নিচ্ছে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ঘড়ির কাঁটা যখন রাত 12টার ঘর ছুঁই ছুঁই, পুরো দেশ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নিঃশব্দে জারি করা হলো একটি প্রজ্ঞাপন। আপাত দৃষ্টিতে সাদা কাগজে কালো কালির কিছু সাধারণ প্রশাসনিক শব্দ, কিন্তু এই শব্দগুলোর আড়ালে কি লুকিয়েছিল রাষ্ট্র ক্ষমতার সমীকরণ বদলে দেওয়ার কোনো নীল নকশা? সাধারণ মানুষের চোখে এটি কেবল একটি নোটিশ হতে পারে, কিন্তু অনুসন্ধানী দৃষ্টিতে এটি ছিল একটি সাজানো তাসের ঘর, যার প্রতিটি চাল অত্যন্ত সূক্ষ্মভাবে দেওয়া হয়েছে। এই একটিমাত্র কাগজ দেশের রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন এক ভয়াবহ ঝড়ের জন্ম দিয়েছে, যার ঝাপটা রিক্টার স্কেলে মাপা অসম্ভব। প্রজ্ঞাপনের মূল কথা, ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে তার সাংসদীয় দায়িত্ব পালন করবেন নির্দিষ্ট কিছু মন্ত্রী। কিন্তু এখানেই দানা বাঁধছে আসল রহস্য। সবচেয়ে সংবেদনশীল এবং ক্ষমতাধর দপ্তরগুলো, প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগ, এগুলোর সাংসদীয় কার্যক্রম দেখভালের বিশাল ভার ন্যস্ত করা হয়েছে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাঁধে। প্রশ্ন জাগে, এই ক্ষমতার বিকেন্দ্রীকরণ কি সদিচ্ছা থেকে, নাকি পর্দার আড়ালের ষড়যন্ত্র সফল করার কোনো প্রাথমিক ধাপ? খবরটি চাউর হতেই চারদিকে কানাঘুষা আর গুঞ্জন। প্রশ্ন উঠছে তীব্রভাবে, একজন নির্বাচিত প্রধানমন্ত্রী দেশের সার্বভৌম সংসদের অধিবেশনে অনুপস্থিত থাকবেন কেন? এই অনুপস্থিতি শব্দটির গভীর অর্থ আসলে কি? সাবেক সংসদ সদস্য গোলাম মৌলা রনির তীক্ষ্ণ পর্যবেক্ষণ যেন কোটি মানুষের মনের সংশয়কেই ভাষা দিয়েছে। তিনি বিস্ময় আর ক্ষোভ মেশানো কণ্ঠে প্রশ্ন তুলেছেন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতি বলতে কি বোঝায়? হোয়াট ডু ইউ মিন বাই প্রাইম মিনিস্টার্স অ্যাবসেন্স? বাংলাদেশের সাংসদীয় ইতিহাসে কোনোদিন প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এভাবে অনুপস্থিত থাকেননি, তার দায়িত্ব অন্য কাউকে দেওয়া হয়নি। অথচ নতুন এই সরকার এসব কি শুরু করেছে? রনি সাহেব তার স্বভাবসুলভ ভঙ্গিতে একটা পুরানো প্রবাদ আওড়েছেন, আয়রন রনি এত ভালো, কিন্তু ভালো নারী নগে। এই লোকজ প্রবাদের আড়ালেই কি লুকিয়ে আছে আগামী দিনের রাজনীতির সমীকরণ বদলানোর এক সংকেত? রাজনীতি বিশ্লেষকরা এই পুরো ঘটনাটিকে নিছক প্রশাসনিক আদেশ হিসেবেই দেখছেন না। তাদের দৃষ্টিতে বর্তমান সরকারের ভেতরে সালাউদ্দিন আহমেদ মূলত একজন ডি ফ্যাক্টো প্রধানমন্ত্রী বা অঘোষিত সরকার প্রধান হিসেবে আবির্ভূত হয়েছেন। একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলেই এর অকাট্য প্রমাণ মিলবে। কাগজে কলমে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হলেও সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বিষয়গুলোতে শেষ কথা বলছেন তিনি। এই যে জুলাই জাতীয় সনদ এবং গণভোট নিয়ে এত বড় আইনি বিতর্ক চলছে, যা মূলত আইন মন্ত্রণালয়ের একচ্ছত্র এখতিয়ারভুক্ত বিষয়, সেখানেও সরকারের হয়ে মূল বয়ানটি দিচ্ছেন এই সালাউদ্দিন আহমেদ।
দর্শক, ক্ষমতার এই জটিল অঙ্ক এবং পর্দার আড়ালের অন্ধকার কাহিনীগুলো আপনাদের সামনে তুলে ধরতে আমাদের টিম দিনরাত কাজ করে যাচ্ছে। এই ইনভেস্টিগেটিভ ডকুড্রামার পরবর্তী অংশে আমরা ফাঁস করব কিভাবে একজন মন্ত্রীর হাতে রাষ্ট্রের সমস্ত কলকাঠি চলে যাচ্ছে। এই চাঞ্চল্যকর তথ্যগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। সত্য উন্মোচনের এই লড়াইয়ে আপনারাই আমাদের শক্তি। এমনকি নবনির্বাচিত সংসদের শপথ গ্রহণ না করার পেছনে যে মূল কারিগর, তিনিও নাকি এই শক্তিশালী মন্ত্রী। তাকে দেখলেই মনে হয় তিনি এখন আইন, তিনিই স্বরাষ্ট্র এবং তিনিই সরকারের অলিখিত নীতি নির্ধারক। কিন্তু একজন মানুষ কিভাবে এত দ্রুত ক্ষমতার শীর্ষে আরোহণ করলেন? এটি কি কেবল তার মেধা, নাকি এর পেছনে রয়েছে কোনো বড় মাস্টার মাইন্ডের অদৃশ্য হাত? সালাউদ্দিন আহমেদ এই অসীম ক্ষমতা এবং দায়িত্বগুলো এমনি বা কেবল কারো দয়ায় পাননি। তার রাজনৈতিক এবং প্রশাসনিক প্রোফাইল অত্যন্ত ভারী। তিনি একজন সাবেক বিসিএস ক্যাডার আমলা, সাবেক প্রতিমন্ত্রী এবং অত্যন্ত ঝানু একজন রাজনীতিবিদ। শুধু তাই নয়, আইনাঙ্গনে এবং সংবিধানের মারপেচেও তার মেধার বিশাল দখল রয়েছে। কিন্তু দর্শক, আজ সবচেয়ে বড় এবং ভয়ের প্রশ্নটি হলো তার এই অসামান্য মেধা, প্রশাসনিক দক্ষতা এবং বর্তমান এই অসীম ক্ষমতা তিনি আসলে কার পক্ষে ব্যবহার করছেন? তিনি কি জনগণের পক্ষে কাজ করছেন, নাকি জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে দাঁড়িয়ে সিস্টেমকে ম্যানিপুলেট করছেন? এই প্রশ্নটি আরও জোরালোভাবে সামনে এসেছে গণভোট ইস্যুটিতে তার সাম্প্রতিক ভূমিকার কারণে। যে জুলাই সনদের পক্ষে এদেশের প্রায় 70% মানুষ হ্যাঁ ভোট দিয়ে নিজেদের রায় স্পষ্ট করেছে, সেই বিশাল জনমতের বিরুদ্ধে গিয়ে তিনি যেভাবে আইনি মারপেচে পুরো বিষয়টিকে আটকে দেওয়ার চেষ্টা করছেন, তাতে তার মেধার প্রয়োগ নিয়ে জনমনে চরম হতাশা তৈরি হয়েছে। ক্ষমতার দম্ভ সাধারণ মানুষের অধিকার আর সংবাদপত্রের স্বাধীনতাকে পিষ্ট করছে। একজন সাবেক আমলা এবং ঝানু রাজনীতিবিদ হিসেবে সালাউদ্দিন আহমেদ হয়তো ভালো করেই জানেন রাষ্ট্রের কলকাঠি কিভাবে নাড়তে হয়। কিন্তু 5ই অগাস্টে সেই রক্তস্নাত নতুন বাংলাদেশে দাঁড়িয়ে, যেখানে হাজারো প্রাণ বিসর্জন দেওয়া হয়েছে স্রেফ বৈষম্য আর স্বৈরাচারের অবসানের জন্য, সেখানে 70% ম্যান্ডেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানোটা কতটা যে বুমেরাং হতে পারে, সেটা কি তিনি বা তার দল ভুলে যাচ্ছেন? ক্ষমতার এই নগ্ন কেন্দ্রীকরণ আর দম্ভ আগামী দিনে এই সরকারকে কোন ভয়াবহ খাদের কিনারায় নিয়ে দাঁড় করায়, সেটাই এখন দেশের সচেতন মহলের সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয়। ক্ষমতার দম্ভ এবং ভিন্নমতের প্রতি চরম অসহিষ্ণুতা কিভাবে একটি রাজনৈতিক দলের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে তা বুঝতে হলে সালাউদ্দিন আহমেদ ইস্যুতে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলোর দিকে একটু নজর দেওয়াই যথেষ্ট। একটু ভেবে দেখুন, এই তো কিছুদিন আগের কথা, যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রকাশ্যে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়েছিল, তখন কিন্তু দেশে কাউকে তার চাকরি হারাতে হয়নি, কাউকে অন্ধকার প্রকোষ্ঠে যেতে হয়নি। কিন্তু আজ এই তথাকথিত মুক্ত বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বেলায় আমরা যা দেখছি তা কেবল অবিশ্বাস্যই নয়, বরং চরম লজ্জাজনক। নিজের ব্যক্তিগত কম্পিউটারে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি ছবি স্রেফ একটি অশালীন নামের ফোল্ডারে সেভ করে রাখার মতো ঠুনকো অজুহাতে প্রথম আলোর মতো দেশের শীর্ষ সংবাদ মাধ্যমের একজন সাংবাদিককে চাকরি হারাতে হয়েছে। সাংবাদিকতার ইতিহাসে এর চেয়ে বড় প্রহসন আর কি হতে পারে? এটি কি কোনো রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস ছিল, নাকি এটি ছিল কেবল ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার একটি মাধ্যম? এখানেই কিন্তু এই পর্দার আড়ালের ষড়যন্ত্র থেমে নেই। ক্ষমতার দম্ভ কতটা অন্ধ হতে পারে তার আরেকটি নগ্ন প্রমাণ আমাদের সামনে আসে সোশ্যাল মিডিয়ার একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। ভাবুন তো, আপনি ফেসবুকে একটি ইভেন্ট দেখলেন যা কেবল একটি ব্যঙ্গচিত্র বা ক্যারিকেচার। আপনি কৌতূহল বশত সেখানে গোয়িং অপশনে একটি ক্লিক করলেন, আর এই সামান্য কারণেই আপনার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেল। ঠিক এটাই ঘটেছে বেসরকারি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন কর্মকর্তার সাথে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের একটি ব্যঙ্গচিত্র সম্বলিত ইভেন্টে অংশ নেওয়ার মহা অপরাধে তাকে সরাসরি বরখাস্ত করা হয়েছে। এই যে ক্ষমতার এমন পাশবিক অপব্যবহার, এটি কি স্রেফ বিচ্ছিন্ন কোনো ঘটনা, নাকি এটি একটি সাজানো নীল নকশা যার লক্ষ্য হলো পুরো জাতির মুখে কুলু পেটে দেওয়া? অনেকেই প্রশ্ন করেন, এই যে ক্ষমতার নগ্ন প্রদর্শন, এটা কি বর্তমান রাজনৈতিক দলটির জন্য নতুন কোনো বিষয়? ইতিহাস কিন্তু অন্য কথা বলে। আজ থেকে প্রায় 16 বছর আগে 2010 সালের একটি ঘটনার কথা স্মরণ করলে বিষয়টি জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তখন ক্ষমতায় ছিল অন্য দল, কিন্তু আচরণের কোনো পরিবর্তন কি আমরা দেখেছিলাম? 16 বছর আগে বেগম খালেদা জিয়া তার ফেসবুকে একটি পোস্ট দিয়ে তৎকালীন সরকারের চরম দলীয়করণের তীব্র নিন্দা জানিয়েছিলেন। সেই পোস্টের নিচে একজন সাধারণ সচেতন নাগরিক একটি কমেন্ট করেছিলেন, যা আজকের 2026 সালে এসেও এদেশের রাজনীতির জন্য এক অমোঘ এবং নির্মম সত্য। সেই নাগরিক লিখেছিলেন, ম্যাডাম, আপনারাও আগে একই কাজ করেছেন, মানে ঠিক আওয়ামী লীগের মতোই কাজ করেছেন, হয়তো আওয়ামী লীগ একটু বেশি করছে, এই আর কি। 15 বছর আগের সেই একটি সাধারণ কমেন্ট যেন পুরো বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় আয়না। এর সোজা মানে দাঁড়াচ্ছে, ক্ষমতার মোহে অন্ধ হওয়ার এই অসুখ অনেক পুরানো। বিএনপি অতীতেও একই পথে হেঁটেছিল এবং আজ ক্ষমতায় এসে তারা পুনরায় প্রমাণ করছে যে তারা সেই একই বৃত্তে বন্দী। পার্থক্য শুধু মাত্রায়। অতীতে হয়তো তারা একটু কম ভয়াবহ ছিল, আর এখন নিরঙ্কুশ ক্ষমতা পেয়ে তারা আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে। ক্ষমতার এই তাসের ঘর কি তবে এভাবেই টিকে থাকবে?
এটাই হলো এদেশের রাজনীতির সবচেয়ে নগ্ন এবং হতাশাজনক বাস্তবতা। ক্ষমতার এই গোলকধাঁধায় পা দিয়ে প্রতিটি রাজনৈতিক দল যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ হয়ে যায়। আসলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস গভীরভাবে বিশ্লেষণ করলে একটি নির্মম সত্যই বারবার আমাদের সামনে এসে ধ্রুবতারার মতো দাঁড়ায়। এই হতভাগ্য দেশে ক্ষমতায় যেই আসে সেই মুহূর্তেই তার রূপ বদলে যায়। গত পরশুদিন জামাত ইসলামের আমিরের সাথে চীনের রাষ্ট্রদূত একসাথে হয়ে মিরপুর এলাকায় ফুড প্যাকেট বিতরণ করেছে। এইটাকে কেন্দ্র করে জামাত ইসলাম বিরোধী যারা, বিশেষ করে বাম, প্রগতিশীল এবং বিএনপির ভিতরে যারা ভারতপন্থী, সমালোচনার বন্যা বইয়ে দিয়েছে। সিম্পল একটা বিষয়, এটা নিয়ে এরকম সমালোচনার কারণ কি? প্রশ্ন আসা স্বাভাবিক না? আমি এই প্রশ্নের জবাব দিব তার আগে আপনাদের একটা গল্পের মাধ্যমে চলুন বোঝার চেষ্টা করি। গল্পটা হচ্ছে এরকম, আমাদের এলাকায় একজন মুরব্বী, উনি সারা জীবন তাস, পাশা, জুয়া এগুলো খেলতো। বাড়িতে তার 7-8টা ছেলে মেয়ে, এগুলোর কখনো কোনো খোঁজ খবর নিত না। উনি সকালবেলা ঘুম থেকে উঠে জুয়া খেলতে বের হয়ে যেতেন, তাস খেলতে বের হয়ে যেতেন। খেলে খেলে সারাদিন পর সন্ধ্যার আগ মুহূর্তে যখন বাড়িতে ঢুকতেন, তখন তার মনের ভিতরে একটা চিন্তা উদয় হতো যে এই যে সারাদিন এত অপকর্ম করলাম, বাড়িতে তো 7-8টা ছেলে মেয়ে নিয়ে আমার স্ত্রী, সে তো কি করছে, তাহলে এখন বাড়িতে যাওয়ার পরে স্ত্রীর পক্ষ থেকে হয়তো একটু রাগারাগি হতে পারে। এই চিন্তা করে উনি ওই বাড়ির ভিতরে যখন ঢুকতেন, ঢুকার শুরুতেই তিনি মহা হই হাঙ্গামা শুরু করতেন। স্ত্রীকে গালিগালাজ, ছেলে মেয়েকে যেটা কাছে পেতেন আগে এক থাপ্পড় দিতেন, এই এইটা এখানে কেন, ওইটা ওখানে কেন, এই মানে ইত্যাদি ইত্যাদি, যেরকম সরগোল শুরু করে দিত। উনার ওই হাম্পাই ডাম্পাই দেখে উনি ওটা ভুলে যেতেন। আমাদের বর্তমান এই বিএনপি পন্থী যে সমস্ত অ্যাক্টিভিস্ট, যে সমস্ত মিডিয়া আছে, এদের অবস্থাটা ঠিক এরকম হয়েছে। জামাত ইসলামের এই সিম্পল বিষয়টাকে নিয়ে তারা এত হই হাঙ্গামা করেছে এবং জামাতকে একটা ফ্রেমিং করার চেষ্টা করছে মুনাফেক। এটা কিন্তু মাথায় রাখবেন আপনারা, নতুন একটা ফ্রেমিং এটা। যদিও মুনাফিকি কাকে বলে তারা নিজেরা মুনাফেক বানানো করতে জানে না, মুনাফেক শব্দের অর্থ কি তাও জানে না, কিন্তু তারা জামাতকে মুনাফেক ফ্রেমিং এ আবদ্ধ করার একটা চেষ্টা তারা করে যাচ্ছে। আমরা জানি মুনাফেক যারা কথা দিয়ে কথা রাখে না, যারা ওয়াদা দিয়ে ওয়াদা খিলাপ করে, এদেরকে মুনাফেকের আলামত 3টা, এদেরকে মুনাফেক বলে। তো এই বিষয়গুলো আমরা তো বরং উল্টা যারা এই কথাগুলো বলছে তাদের ভিতরে আমরা দেখছি, কিন্তু তারা জামাতকে কেন এইভাবে বেশিং করার চেষ্টা করছে, এইটা বুঝতে হলে আগে তাদের মুখে যে চুনকালি পড়েছে। তারা যেটা বলছে যে তারা চীনের ফুড প্যাককে হাইজ্যাক করে জামাতের নামে চালিয়েছে, অথচ আপনারা দেখেছেন যখন যারা এটা পেয়েছে তারা যখন এটি মাথায় করে নিয়ে যাচ্ছে, সেখানে প্রত্যেকটা প্যাকেটের উপরে কিন্তু সরাসরি একেবারে চীনের কথাই লেখা আছে, চীনা ভাষায় লেখা আছে। এবং এর পরেও জামাত আমির যখন চীনা রাষ্ট্রদূতকে সাথে করে তার সামনে যখন বক্তব্য দিলেন, তার বক্তব্যটা একটু শুনুন। এটা পরিপূর্ণভাবে চীনের অর্থায়নে বাংলাদেশের জন্য উপহার। এখানে বাংলাদেশের একটি টাকাও নাই, পুরাটাই চীনের। কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের এই বন্ধুত্বের নিদর্শনটা হাইজ্যাক হয়ে গিয়েছিল। আমি এই জন্য ধন্যবাদ জানাই আন্তরিকভাবে প্রিয় বন্ধু চায়নার সম্মানিত রাষ্ট্রদূত ইয়াও ব্যানকে। কি শুনলেন? তিনি কিন্তু পরিষ্কার করে বলে দিলেন যে এটা সম্পূর্ণ চীনের অর্থায়নে, জামাতের এখানে কোনো হাত নাই, কোনো 1 টাকাও জামাত এখানে ডোনেশন দেয় নাই। এবং এর পরেও তারা কেন জামাতকে এই বিষয়ে সমালোচনা শুরু করলো? জামাতের তাদের একটা দাবি যে জামাত ইসলামের যে ফেসবুক পেজ, সেখানে তারা লিখেছে যে জামাত এবং চীনের যৌথ উদ্যোগে বা চীন এবং জামাতের যৌথ উদ্যোগে ফুড প্যাক বিতরণ। এতে কিন্তু পরবর্তীতে চীনের যে রাষ্ট্রদূত, এরা কিন্তু প্রচন্ড সন্তোষ প্রকাশ করেছে। কেন সন্তোষ প্রকাশ করেছে? তারা জামাত ইসলামকে ধন্যবাদ জানিয়েছে যে এইটা জামাত ইসলামের মাধ্যমে দেওয়ার কারণে যে সুশৃঙ্খলভাবে, সুষ্ঠুভাবে বন্টিত হয়েছে, যার পাওয়ার কথা তার কাছেই পৌঁছে গেছে, এর জন্য তারা স্পেশালি জামাত ইসলামকে ধন্যবাদ দিয়েছে। এখন এই লোকগুলো কেন জামাত ইসলামের পিছনে লাগলো? বিশেষ করে এটা সামনে এনেছে জুলকারনাইন শাহের। যদিও আপনারা দেখেছেন যে লন্ডনে এক ইফতার মাহফিলে গিয়ে খলিলুর রহমানের সাথে তিনি তর্ক বিতর্ক শুরু করলে তার বিএনপি তিনি যে দলকে সার্ভ করেন তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে সেখান থেকে উঠিয়ে দিয়েছে। দেখুন ভিডিওটা একটু। ভালো লাগে যে আপনারা আসলে আমাদের অনেক সহযোগিতা করুন, অনেক দোয়া করুন, এবং আমি সবসময় আশা করবো পরামর্শ দিবা। এই পথ পদবী আজকে আছে, কালকে নাই। পথ পদবী আমরা করে না, আমরা করে আমরা রাজনৈতিক যে আদর্শ, আমরা করে যে আমরা মধ্যে যে বন্ধন আছে আমার আপনার পরিচয় কিন্তু আজকে মন্ত্রী হয় না। এই যে জামাতকে ক্ষুদ্র ক্ষুদ্র সামান্য ত্রুটি বিচ্যুতি পেলেই তারা একেবারে জামাতের উপরে হামলে পড়ছে। কেন? ওই মুরব্বীর মতো সারাদিন আকাম কুকাম যা খুশি তাই করছে, সন্ধ্যার পরে ঘরে ফেরার আগে তার তো পিঠ বাঁচাতে হবে। এই পিঠ বাঁচানোর জন্য তারা এই কাজ করছে। এখন এই পিঠ বাঁচানোটা কি? পিঠ বাঁচানোর নাম্বার 1 হচ্ছে সড়কের চাঁদাবাজি। টিকেটের মূল্য 600 থেকে 700 টাকা বেশি। অপরদিকে যিনি সড়ক মন্ত্রী রবিউল ইসলাম রবি, তিনি যে চাঁদাবাজির একটি নতুন সংজ্ঞা উপস্থাপন করেছিলেন, সমঝোতা, আপনার ঢাকা টু কুষ্টিয়া
এখানে নর্মাল সিটের ভাড়া হচ্ছে 450 টাকা, কিন্তু ঈদে যখন ঘর ফেরা মানুষ ঘরে ফিরতে শুরু করেছে তখন এক একটা টিকিটের মূল্য হয়েছে মিনিমাম 600 টাকা, এর উপরেও বেশি। অথচ তারা ঘোষণা দিলেন যে কোনো টিকিটের মূল্য বেশি নেওয়া হচ্ছে না। এরপরে গত বছরে ট্রেনের খুব চমৎকার একটা সুশৃঙ্খল ব্যবস্থা ছিল, তখন ফাজুল করিম ছিল এই বিভাগের উপদেষ্টা, তিনি চমৎকার ভাবে এটার একটা ম্যানেজমেন্ট করেছিলেন, কোনো ভিড় বা ওই জাতীয় কোনো দুর্ঘটনার খবর আমরা পাইনি। কিন্তু এবার ট্রেন যাত্রায় কেমন বিড়ম্বনার শিকার হয়েছেন এবং মানুষ কত কষ্ট করে ট্রেনের ছাদে জানালায় নিজে টিকিট কেটেছেন বেশি টাকা দিয়ে অনলাইনে, যে দেখেন তার সিট নাই, ট্রেন তাকে রেখে চলে যাচ্ছে, তিনি উঠতে পারছেন না, মানুষ উঠতে পারছেন না, টিকিট হাতে করে দাঁড়িয়ে আছে, ট্রেন ছেড়ে চলে যাচ্ছে। দেখুন এই যে মেয়েটার আক্ষেপ শুনুন, তার আহাজারিটা শুনুন একটু। বাজে অবস্থা, টিকিট কেটেও কেউ উঠতে পারে না। বাংলাদেশের রেলমন্ত্রী কি করে, বাংলাদেশের রেলমন্ত্রী কি করে আমি এটা বলতে চাই। আমি একজন মেয়ে মানুষ, আমি টিকিট কেটেছি কিন্তু আমি ট্রেনে উঠতে পারি নাই। এটা কোন ধরনের ব্যবস্থা? আপনারা কোনো রকম কোনো সুবিধা রাখেন মহিলাদের জন্য? কমলাপুরে এসে ট্রেনে উঠতে পারে না, যখন দেখতেছে এত যাত্রী উঠতে পারতেছে না, ট্রেন 5 মিনিট লেট করা উচিত ছিল, সেটাও করে নাই। তাহলে আমরা কি করবো? এত কষ্ট করে অনলাইনে টিকিট কাটা হয় কিন্তু আমরা সেই ট্রেনে উঠতে পারি না। এর কি ব্যবস্থা করবে? কোনো ব্যবস্থাই করে না রেলমন্ত্রী, কোনো ব্যবস্থাই করে না রেল যোগাযোগ ব্যবস্থা। আপনি কি কখন আসছিলেন? দেরি করে আসছেন? না না, আমি জাস্ট 8টায় ঢুকছি এখানে, কিন্তু আমি কোনোভাবে উঠতে পারি নাই। তো এই যে অবস্থা, এরপরে ট্রেন দুর্ঘটনা তো আছেই, বেশ কয়েক জায়গায় সদরঘাটে লঞ্চ দুর্ঘটনার বিষয়টা আপনারা জেনেছেন, বা একটা দুইটা ছেলেকে একেবারে মানে গলিয়ে ফেলেছে, মাংসগুলো আলাদা আলাদা হয়ে গেছে। এই যে ব্যর্থতা, এই ব্যর্থতা তো ঢাকতে হবে। শুধু তাই নয়, তারা বিভিন্ন জায়গায় ইফতার সামগ্রী বা ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে, প্রত্যেকটা জায়গায় সেখানে অনিয়ম ধরা পড়েছে, সেখানে টাকা নিয়ে দেয়া হয়েছে, সেগুলো ধরা পড়েছে। যাদের কাছ থেকে যাদেরকে বিতরণ করা হয়েছে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড বিতরণ করতে গিয়ে প্রত্যেকের কাছ থেকে 2000 করে টাকা নেওয়া হয়েছে, চাঁদা নেওয়া হয়েছে। নতুন সরকার কার্ড দিতেছে, ফ্যামিলি কার্ড। আমরা কি কো 2000 টাকা আছে, 2000 টাকা দিলে নাম দিব না, নাম দিব না। যদি একজন মানুষ যদি কোনো কিছু কইতে যায় ওর বিরুদ্ধে, তো এর গোষ্ঠী তো নাম দিব না। মানুষের জিম্মি করে তারা টাকা পয়সা নেয়। আর অপরদিকে জামাত ইসলাম যখন এটি বিতরণ করতে গেছে তখন তো সেখানে একেবারে পুরা সুশৃঙ্খল। ঢাকা 4 আসনের যিনি এমপি জয়নুল আবেদিন, তার কাছে 10 লক্ষ টাকা গিয়েছিল, তিনি 9,99,000 টাকা বিতরণ করার পরে 1000 টাকা তার কাছে বেঁচে গেছে। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে যে আপনি এই যে 10 লক্ষ টাকা বিতরণ আসলো আপনার কাছে, এই এতজনকে দিচ্ছেন, হিসাব করে তো 9,99,000 টাকা হয়, আর 1000 টাকা কি হলো? আপনি দিয়েছেন 333 জন, অর্থাৎ 9,99,000 টাকা। 1000 টাকা কোথায় গেল? 1000 টাকা আমাদের হাতে আছে, এটার সাথে আরো 2000 টাকা যোগ করে 3000 টাকাই অন্য একজনকে দেওয়া। তিনি তখন বললেন আর 1000 টাকা, এই যে পকেট থেকে বের করে দেখালেন যে এই যে আর 1000 টাকা, এর সাথে আমি আমার নিজের থেকে আর 2000 টাকা যোগ করে আমি আরেকজনকে দিব। এই যে জবাব, এইগুলোর কোনো প্রশংসা করা তো দূরের কথা, তারা তাদের অপকর্মগুলো ঢাকার জন্য তারা যে অনিয়ম দুর্নীতি করেছে, এই যে সমস্ত অব্যবস্থাপনা, সমস্ত জায়গায় যে তাদের এই অনিয়ম উচ্ছৃঙ্খলতা, এইগুলো ঢাকার জন্য, মানুষের দৃষ্টিকে অন্যদিকে ফেরানোর জন্য এবার তারা জামাতের ওই ছোট 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 কোথায় কি লিখলো কি না লিখলো ওইগুলো নিয়ে তারা বাজার গরম করা শুরু করে দিল। আর তাদের হাতে যেহেতু মিডিয়া আছে, জামাত ইসলামকে বারবার বলেছি আমরা যে ভাই জামাত ইসলাম তোমরা পোং মারা খাবা এই মিডিয়ার কারণে, কারণ এদেশের কোনো মিডিয়া চাইবে না কখনোই তোমরা ভালো কাজ করো। তোমরা যত ভালো কাজ করবা তত ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, তো কেউ তার ব্যবসা বন্ধ হতে দিতে চায়? সুতরাং সুযোগ পেলে এইরকম মানে যত ভালো কাজই তোমরা করো ভাই, তোমাদের ক্ষুদ্র ক্ষুদ্র কোনো ভুল এরা একসাথে সবাই মিলে হামলে পড়বে তোমাদের উপরে। যত ভালো কাজই করো, সমস্ত ভালো কাজ একেবারে মাঠে মারা যাবে। কারণ এই রাষ্ট্র, এই এস্টাবলিশমেন্ট, এই মিডিয়া, এদেশের রাজনীতিবিদরা, এরা ভালো, এদের কোনো দরকার নাই, তো ভালো হলেই এদের লস, এদের ব্যবসায় ভরাডুবি ঘটবে। সুতরাং সাধু সাবধান, এখনো সময় আছে, কি করবেন ভালো করে চিন্তা ভাবনা করুন। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।